বায়োটেকনোলজিতে বেসিক প্রিন্সিপালস আমরা কী পড়েছিলাম, যে একটা অর্গানিজম, তার মধ্যে মনে করো একটা ডিজায়ার্ড জিন আছে। এই জিনটা মনে করো সাপোজ একটা কোনো ইম্পর্টেন্ট প্রোডাক্ট তৈরি করে, তাই তো? তাহলে এই জিনটা যদি ইম্পর্টেন্ট প্রোডাক্ট তৈরি করে, তাহলে এই প্রোডাক্টটাকে যদি সবার জন্য তৈরি করতে হয়, তাহলে কী করতাম? এটাকে, এই জিনটাকে বার করতাম। সে বিভিন্ন রকম টেকনিক্স আছে, প্রসেস আছে, বিভিন্ন রকম টেকনিক্স আছে। তারপরে এই জিনটাকে কী করতাম? কী করতাম না, কী করতাম? হ্যাঁ, ইয়েস 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 এইটা একটা তো যাত্রী, তার জন্য একটা বাসের দরকার। তাহলে বাসটা কে ছিল? একটা প্লাজমিড। কি বলি এটাকে? ভেক্টর, প্লাজমিড ভেক্টর। এটা একটা প্লাজমিড। এইটার সাথে এই ডিএনএটা, এটা হচ্ছে ডিজায়ার্ড জিন, এটার সঙ্গে দুটোকে ম্যাচ করাতাম। এবার এই এটাকে কী করতাম? এই টোটাল এটাকে কী বলতাম? এটাকে কি, এবার এটা রিকম্বিনেন্ট ডিএনএটা কী করতাম? হ্যাঁ, মানে যার মধ্যে বাড়তে পারে এটা, তার মধ্যে এটা ইনসার্ট করা হতো। এরকম একটা, তার যেমন কী ছিল? ইকোলাই। ইকোলাইয়ের মধ্যে এটাকে ঢুকিয়ে দিলাম। তারপরে তো ডাউন স্ট্রিম প্রসেসিং ছিল, এটাকে গ্রো করতাম কালচার, তারপরে ডাউন স্ট্রিম প্রসেসিং অ্যান্ড সেপারেশন। এবার দেখ, আজকে আমরা এটা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পড়বো। তোরা অনেক বোর্ডেরগুলো অনেক পড়েছিস না তোরা? হ্যাঁ, তো ঠিক আছে, ফার্স্টে হেডিং দে। কিছু মানে চ্যাপ্টারটা না, মানে কিছু বোঝার জিনিস আছে, আর তোর ওই 50% 60% বোঝার জিনিস, আর বাকিটা না মুখস্থ করার জিনিস। যেমন পরে পড়বো আমরা ওই বিভিন্ন শিপ, কাউ ওসব তৈরি করে, এগুলো তো নাম মুখস্থ করতে হবে তোদের। তারপরে বাসমতি রাইস কে পেটেন্ট করে, এইসব। তো ঠিক আছে, হেডিং দে। তোর হচ্ছে বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার। বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন ইন এগ্রিকালচার। ওকে, দেখ, এগ্রিকালচার তিনটেভাবে করা যায়। এক নম্বর তোর হচ্ছে কেমিক্যাল বেসড অ্যাগ্রিকালচার, কেমিক্যাল বেসড। দু নম্বরটা হচ্ছে তোর বায়ো ফার্টিলাইজার বেস। আর তিন নম্বরটা হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং বেসড। অ্যাগ্রিকালচার এতগুলো বেসিসে করা যায়, মানে এতগুলো পদ্ধতিতে অ্যাগ্রিকালচার করা যায়, ঠিক আছে? এবার তোরা আমাকে বলতে, দেখ টাইপ নের নামগুলো দেখি বলতে পারবি। কেমিক্যাল বেসড অ্যাগ্রিকালচার মানে কি? মানে এই মানে আমাকে যদি কেউ বলে কেমিক্যাল বেসড পদ্ধতিতে অ্যাগ্রিকালচার করতে, তাহলে আমি অ্যাগ্রিকালচারটা শুধু কেমিক্যালস, পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস এগুলো ইউজ করবো। তার মানে কেমিক্যাল বেসড অ্যাগ্রিকালচারে শুধু ইউজ করা হয় তো পেস্টিসাইডস, কেমিক্যালস, হার্বিসাইডস। তো যদি জানানো থাকে তোরা তলায় লেখ। এইগুলো সব কিছুই এগ্রিকালচারটা ইউজ করা হয়। তো মানে বুঝতেই পারছি এই কেমিক্যাল বেসড অ্যাগ্রিকালচারটা সবচেয়ে বেশি হার্মফুল ফর হেলথ, তাই তো? কারণ এত পেস্টিসাইডস, কেমিক্যাল, হার্বিসাইডস থাকলে সেগুলো তো হেলথের জন্য ক্ষতিকারক হবেই। আচ্ছা, বায়ো ফার্টিলাইজার বেসডে কীভাবে করা হয় অ্যাগ্রিকালচারটা? বাই দ্য হেল্প অফ
বায়ো হার্বিসাইডস, বায়ো পেস্টিসাইডস, লাইক তো শুনেছিস মনে হয় ওই জমিতে যদি তুই গরুর গোবর দিয়ে দিয়ে জমির উর্বরতা বেড়ে যায়, তো এগুলো তো তোর ন্যাচারাল জিনিস, তার মানে ওগুলো সব বায়ো হার্বিসাইডস, বায়ো পেস্টিসাইডসের মধ্যে করে। বায়ো হার্বিসাইডস, বায়ো পেস্টিসাইডস বেসড। আর জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং বেসড মানে কি, মানে we produced a modified variety of crop by the help of genetic engineering. আমরা একটা মনে কর একটা নর্মাল মনে কর একটা রাইসের একটা ভ্যারাইটি আছে, সেটা মনে কর খুব কম পরিমাণ রাইস উৎপন্ন করে যদি আমরা নর্মালি বায়ো ফার্টিলাইজার বেসড মাধ্যমের মধ্যে করি। এবার সায়েন্টিস্টরা কী করলো, এবার দেখ যদি কেউ সবচেয়ে ভালো, তাহলে এরকম তো একটা রাইস থাকবে যে প্রচুর প্রোডাকশন করে, তাই তো, একটা ভালো থাকলে একটা খারাপ থাকবে, তাহলে এরকম একটা রাইসের দেখ এরকম মনে কর এ একটা বি, এবার এই দুটোই মনে কর রাইসের বিভিন্ন রকম টাইপ, একটা এ টাইপের রাইস, একটা বি টাইপের রাইস। এবার এ টাইপের রাইসটা সাপোজ মনে কর ইউএসএতে পাওয়া যায়, আর বিটা মনে কর তো ইন্ডিয়াতে পাওয়া যায়। এবার বিটা মনে কর কম প্রডিউস করে রাইস, যদি আমি সেম পরিমাণ হার্বিসাইডস পেস্টিসাইড দিই তাহলে বিটা এর থেকে কম তৈরি হয়। এবার তাহলে এখানকার সায়েন্টিস্টরা দেখলো যে এটা যে রাইসটা তৈরি হচ্ছে সব কিছু সেম দেওয়ার ফলে কেন, এক হতে পারে যে তোর পুরো ওয়েদারের চেঞ্জের জন্য তো ক্রপের গ্রোথ তো এফেক্ট করে, আর না হলে দেখতে হবে এর নিশ্চয়ই কোনো জেনেটিক্যালি কোনো ভালো কিছু দিক আছে যার জন্য এটার থেকে বেশি প্রডিউসড হচ্ছে। তাহলে যেই জিনটা ভালো হচ্ছে আমি যদি সেটা এটার মধ্যে ঢোকাতে পারি তাহলে এটাও গ্রোথ করবে। তাহলে এর ভালো জিনটার মধ্যে ঢোকাবো কী করে, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তো সেটা হচ্ছে তোর প্রডিউস বাই মডিফাইড। আচ্ছা, তাহলে এই তিনটে পদ্ধতিতে অ্যাগ্রিকালচার করা যায়, আমরা মেনলি এই চ্যাপ্টারে ডিসকাস করবো এইটা। ওকে, আর এইগুলো তোদের এই বায়ো ফার্টিলাইজার বেস, কেমিক্যাল বেস, তো তোদের আগে আছে ফুড প্রোডাকশানে, স্ট্র্যাটেজিস অফ ফুড প্রোডাকশানে। এবার তাহলে হেডিং দিয়ে গ্রিন কিছু জিনিস বলে নিই। গ্রিন রেভলিউশন, হেডিং দিয়ে গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন like founder Norman E. Borlaug, founder like Norman E. Borlaug, Norman E. Borlaug, গ্রিন রেভলিউশন বলছি BORLAUG, sorry. Known as father of green revolution. এই কোশ্চেনগুলো আসে কিন্তু এক্সামে। ফাদার অফ গ্রিন রেভলিউশন কে, ফাদার অফ হোয়াইট রেভলিউশন কে জানিস? এনিওয়ান? ফাদার অফ হোয়াইট রেভলিউশন মানে কি বুঝিস? না, হোয়াইট রেভলিউশন ডেয়ারি, দুগ্ধ, কে বলতো? ইন্ডিয়াতে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলতে পারবি? যে তোর হচ্ছে আমুল নাম শুনেছিস? আমুল নাম তো শুনেছিস। আমুলের যে প্রতিষ্ঠাতা তো একজন ফাউন্ডার শুনিস নি? ভি কুরেন, ডক্টর ভি কুরেন নাম শুনেছিস? আচ্ছা, শুনেছিস, সে হয়তো শুনিস নি। আচ্ছা, নর্মালি বললো গ্রিন রেভলিউশন, লেখ তারপরে যে হোয়াট ইজ গ্রিন রেভলিউশন, হোয়াট ইজ গ্রিন রেভলিউশন। গ্রিন রেভলিউশন মানে কি দেখ, হ্যাঁ বল কি? হ্যাঁ, মানে বেশি প্রোডাকশনটা করা, বিভিন্ন উপায়ে কীভাবে তোর ক্রপ প্রোডাকশনটাকে বাড়া যায়। তাহলে ফার্স্ট কী হতে পারে, আমাকে যদি ক্রপ প্রোডাকশন বাড়াতে হয় তাহলে আমার ফার্স্ট ম্যাটেরিয়াল যেটা কী ভালো করতে হবে যদি ক্রপ প্রোডাকশন বাড়াতে হয়, বল দেখি। আমাকে যদি কোনো ক্রপ প্রোডাকশন বাড়াতে হয় তাহলে আমাকে মেন কাজটা কী করতে হবে, একদম মেন কাজ ভেবে বল। এক্স্যাক্টলি, হাই ইল্ডিং সিডস লাগবে, তাই তো? তাহলে ফার্স্ট গ্রিন রেভলিউশন লেখ, ফার্স্টে 1 নম্বর দিয়ে লেখ
uses of high yielding variety of seeds. High yielding variety of seeds. গ্রিন রেভলিউশন এগুলো কি কি ফিচার? এক নম্বর হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস। তাহলে আমার সিডস তো ভালো হয়ে গেল, এবার কি ভালো করতে হবে বল? ইয়েস এক্সাক্ট। এবার কী করতে হবে তোর? দেখ দেখ শুধু চাষ করতে গেলে কি করতে আরও তোর কী করে কেউ যদি মনে কর ভালো ভালো দামি জল সেচ ব্যবস্থা তৈরি করে সেটা ভালো হতে পারে। কেউ মনে কর দামি পাম্প ইউজ করছে, বেশি পরিমাণে জল দিচ্ছে, ভালো ট্র্যাক্টর ইউজ করছে, তাহলে এগুলোর জন্যও তো তোর প্রোডাকশনটা ইনক্রিজ করে হাতে করার থেকে। তাহলে হচ্ছে ইনক্রিজিং ইন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মধ্যে কী হতে পারে? যেমন তোর ইরিগেশন। ইরিগেশন মানে জানিস? হ্যাঁ, মানে নাকাশি ব্যবস্থা যেটাকে বলে, মানে কী করে জল ড্রেন করতে হয় এইসব। ইনক্রিজ ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তারপরে কি বললি চেতনা বল? ইয়েস ইয়েস, ইউজিং হাই using good agrochemicals। এই সব কটা কিন্তু গ্রিন রেভলিউশনের জন্য দায়ী, এবং তোরা বুঝতেও পারছিস তার কারণটা। আচ্ছা, এবার দেখ গ্রিন রেভলিউশন মেনলি তোর ভারতে কখন শুরু হয়েছিল জানিস? তোর ওই 1980-টাশির দশকে। তোদের হচ্ছে ওই ফুড প্রোডাকশন চ্যাপ্টারটা আছে, তোদের পড়তে হবে যে ভারত কত মেট্রিক টন হুইট প্রডিউস করতো, কত মেট্রিক টন তো রাইস প্রডিউস করতো, অ্যান্ড ওখানে সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলো তোদের পরীক্ষায় আসে। ওকে, এবার দেখ এই গ্রিন রেভলিউশনটা মেনলি তোর ইস্টার্ন কান্ট্রি থেকে শুরু হয়েছিল। এবার এটা আস্তে আস্তে ভারতেও এসেছিলো, কিন্তু ইস্টার্ন কান্ট্রির সাথে ভারতের কিছু সমস্যা আছে, মানে কিছু ডিফারেন্স তো আছেই। এবার ভারতে কী কী ডিফারেন্স আছে তুই ভেবে দেখ। কেন গ্রিন রেভলিউশনটা, মানে এটা তো ইস্টার্ন গ্রিন রেভলিউশন, যেখানে আমি দামি দামি সিডস ইউজ করছি, বিভিন্ন রকম উন্নত মানের যন্ত্রপাতি ইউজ করে আমি চাষ করছি, কিংবা ভালো রকম তোর ফার্টিলাইজার ইউজ করছি। কিন্তু ভারতে কী হতে পারে দেখ, প্রথমত ভারতের যারা কৃষক তারা এত দামি সিড তো নাও কিনতে পারে, অত টাকা নেই অত ভারতের কৃষকের কাছে। তখনকার দিন 1980 দশক, বুঝতে পারছিস। তাদের কাছে ভালো ট্র্যাক্টর নেই, কী দিয়ে চাষ করতো? নাঙল দিয়ে। কোথায় নাঙল দিয়ে চাষ করে, কোথায় ট্র্যাক্টর দিয়ে চাষ করে, এক তো হলো না। আর কি করতো? এত দামি দামি কেমিক্যাল কেনার জন্য টাকা লাগতো। তাহলে এবার লেখ যে ইন ইন্ডিয়া কী কী প্রবলেমস ছিল সেটা লেখ। ইন ইন্ডিয়া দ্য প্রবলেমস আর, ইন ইন্ডিয়া দ্য প্রবলেমস আর বল কী কী প্রবলেম ছিল, তাড়াতাড়ি বল প্লিজ, বল কী প্রবলেম হতে পারে বল, এক নম্বর করে বল তাড়াতাড়ি। হ্যাঁ, তো কীভাবে লিখবি সেটা? ফার্মার্স ক্যান অ্যাফোর্ড দ্য হাই কস্ট, লেখ ফার্মার্স ক্যান অ্যাফোর্ড, কান্ট অ্যাফোর্ড ভারতীয় কৃষকরা তো দামি দামি সিডস কী বলে তোর অ্যাফোর্ড করতে পারতো না। 2 নম্বর তোর নো এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। তাড়াতাড়ি লেখ। নো এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, নাঙল দিয়ে চাষ করলে তার হবে না নিশ্চয়ই। তারপর 3 নম্বরটা লিখবি নো গুড কোয়ালিটি অ্যাগ্রোকেমিক্যালস, হার্বিসাইডস, পেস্টিসাইডস। 4 নম্বর লিখবি
এটা কী হতে পারে? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না, চলে বল। হ্যাঁ, ইয়েস এক্স্যাক্টলি, ভেরি গুড, ইয়েস। লাইক the Indian subcontinental weather is different from the western continental weathers. জানবলি ওয়েদার। তোদের এখন যদি কেউ ইংলিশে পরীক্ষা দিতে বলে, পুরো পরীক্ষা পারবি? কে কে পারবি বলতো? পারবি সবাই? পারবি মানে পুরো যদি তোকে বলে যে বাংলায় লিখবি না, ইংলিশে লিখতে হবে পুরো, আই গেস পারবি? ভাবছিস পারবি তো? আচ্ছা, তাহলে এবার লেখ। তাহলে বুঝতে পারলি ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশনের এইগুলোর প্রবলেম কী ছিল? হ্যাঁ, তাহলে এবার এই অর্কদীপ জানাটা দে, অর্কদীপ। তাহলে এতগুলো যে প্রবলেম ছিল, এগুলো একটা সলিউশন দরকার ছিল, ছিল তো? তাহলে সেই সলিউশনটা কে দিল? লাইক সলিউশন, তারপর লাইক সলিউশন ফর দিস প্রবলেম ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেসড ক্রপ। সলিউশন ফর দিস প্রবলেম ইজ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং বেসড ক্রপ। এই চ্যাপ্টারটা 50%, 40% বোঝার আর 60% নোট লেখার। সলিউশন কী হবে বল? Solution to this problem or of this problem is genetically engineering based crop. এবার দেখ, তাহলে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দেখ, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আমি দুটো কাজ করতে পারি। ওই ক্রপটাকে হাই ইল্ডিং বানানোর জন্যই তুমি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউজ করছি। তাহলে এক হতে পারে আমি ক্রপটার মধ্যে জিন অ্যাড করলাম, হতে পারে যে ওই ক্রপটার মধ্যে একটা হাই ইল্ডিং জিন আমি অ্যাড করলাম, তো এই ক্রপটা হাই ইল্ডিং হয়ে গেল। অথবা এরকম হতে পারে যে ক্রপটার মধ্যে এমন কোনো সমস্যা ছিল যার জন্য ক্রপটা কাজ করতে পারছিল না, তাহলে সেই জিনটাকে কী করতে হবে? বাদ দাও, তাহলে জিন সাবস্ট্রাকশন। এই দুটো কাজ করলেই মোটামুটি এইভাবে করে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ক্রপ মডিফিকেশন করা যায়। এই দুটো পদ্ধতিতে জিন অ্যাড আর জিন সাবস্ট্রাকশন করে ক্রপ মডিফিকেশন করা যায়। জিন অ্যাডের একটা এক্সাম্পল হলো তোর গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস, গোল্ডেন রাইস। আর জিন সাবস্ট্রাকশন এক্সাম্পল হলো টোবাকো। টোবাকো, টোবাকো মানটা বললো না, এটা কি টোবাকো মান? হ্যাঁ এটাই। আর জিন সাবস্ট্রাকশনের একটা এক্সাম্পল হলো এলিমিনেশন অফ নিমাটোড, পরে এগুলো ডিসকাশন করব। এলিমিনেশন অফ নিমাটোড ফ্রম টোবাকো রুট। এখানে আরেকটা এক্সাম্পল হতে পারে, অনেক কিছু হতে পারে। দেখ আরেকটা লিখে না তোর হচ্ছে গোল্ডেন রাইসের পর বিটি কটন। বিটি কটন হতে পারে জিন অ্যাডিশনের মধ্যে। তাহলে দেখ এক সেকেন্ড আসতে, তাহলে এইভাবে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে আমি ক্রপটাকে মডিফিকেশন করতে পারি। তাহলে যেই মডিফাইড ক্রপটা তৈরি হলো তার নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকবে যার জন্য তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুব ভালো করে গ্রো করতে পারবে। তাহলে ফিচার্স অফ দ্য ট্রান্সজেনিক প্ল্যান্ট, পরের পয়েন্ট নেই, ফিচার্স অফ দ্য ট্রান্সজেনিক প্ল্যান্ট। ট্রান্সজেনিক মানে কি বুঝতে পেরেছিস কি? ট্রান্সজেনিক মানে যেই ক্রপটাকে আমি মডিফাইড করে তৈরি করলাম বাই দ্য হেল্প অফ জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফিচার্স অফ দ্য ট্রান্সজেনিক প্ল্যান্ট।
বল প্লিজ। ট্রান্সজেনিক প্ল্যান্টের কী কী ফিচার থাকবে যার জন্য তারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুব ভালোভাবে গ্রো করতে পারবে? তাড়াতাড়ি যে কোনো একটা। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওয়েদার কি খুব মানে প্লিজেন্ট? হার্শ কন্ডিশন, তাই তো? তাহলে এমন ক্রপ লাগবে যে হার্শ কন্ডিশন খুব ইজিলি টলারেট করতে পারে। তাহলে এই ক্রপগুলো কী হবে? ক্যান টলারেট এক্সট্রিম হার্শ কন্ডিশন। হার্শ কন্ডিশনের পাশে তলায় লিখে নে রেইনি সিজন, ড্রাউ, রেইনি সিজন, ড্রাউ মানে কি রে? ইয়েস, এক্সট্রিম হিট, কোল্ড। এবার দেখ, আচ্ছা তারপর বল, তাহলে ওয়েদার হয়ে গেল। 2 নম্বর কি? তোর ভারতীয় ফার্মারদের কাছে কম টাকা পয়সা আছে পেস্টিসাইড হার্বিসাইডস কেনার জন্য। তাহলে এমন আমার কোনো জিনিস লাগবে যে অল্প পরিমাণ দিলেই বেড়ে যাবে। তাহলে এই প্ল্যানগুলো কী হবে? ক্যান গ্রোথ ইন লিমিটেড অ্যামাউন্ট অফ পেস্টিসাইডস আর হার্বিসাইডস। তারপরে লেখ 3 নম্বরটা লেখ কি? এদের মেন কাজ কি? হাই প্রোডাকশন ক্যাপাসিটি থাকা চাই। 3 নম্বর হাই প্রোডাকশন ক্যাপাসিটি। চার নম্বর লেখ can use minerals efficiently। লেখ তাহলে বলছি এটা মানে কি। কখনো শুনেছিস যে এক ফসলি জমি 2 ফসলি জমি নাম কোনো শুনেছিস? কি বলতো? কিছু করা যায় না। যেমন একটা এক্সাম্পল বলতে পারবি? নীল বিদ্রোহ হয়েছিল জানিস? নীল বিদ্রোহ কেন করেছিল? কারণ ওই জমিতে যদি একবার নীল চাষ করে দেয় বছরে ওই জমিটায় আর কোনো ফসল তৈরি করতে পারবে না। তার কারণ আছে। তার কারণ যখন কোনো এইসব টাইপের ক্রপ প্রোডাকশন করা হয় তখন এরা প্রচুর পরিমাণে মাটির থেকে নাইট্রোজেন টেনে নেয়। এবার মাটিতে তো একটা লিমিটেড পরিমাণ নাইট্রোজেন আছে। এবার যদি ওই ফসলটাই যদি সব নাইট্রোজেন টেনে নেয় তাহলে যে এর পরে যেই